আমার ক্ষেত্রে উল্টো জিনিসটা, যে আমি তো প্রায় 12-13 বছর ধরে কাজল রেখা বানানোর চেষ্টা করছি। দু একবার অ্যাটেম্প নিয়েছিলাম যে করব, কিন্তু চূড়ান্ত বিচারে হয়নি। এবং 19-20 সালে আমি ইয়েতে জমা দিই, অনুদানে জমা দিই, এবং সরকার আমাকে একটা গ্র্যান্ট দেয়, অনুদান দেয়। এবং এটা আমার জন্য সবচেয়ে বড় সাহস, যে আমার কিছু টাকা আছে, মানে সরকার যে টাকা দিয়েছে ওটা তো আমাকে দিয়েছে, দেন এইটা প্রডিউস করার জন্য আমার কিছু অর্থ, আমার এটা একটা সাহস হয়েছে। তারপরে কাজল রেখা নিয়ে অনেক কিছু হয়েছে, প্রচুর একটা সিনেমা হয়েছে, তারপরে সিরিয়াল, নাটক, বহু কিছু, পালা, যাত্রা, ভবিষ্যতে আরও হবে। কিন্তু 2023 সালে এখন তো এটা পড়তে পারলে হয়তো ভালো, কিন্তু এখন তো পাঠোভ্যাস নাই, তাই না? তো দেন এই সম্পদ আসলে অনেক বেশি যদি সিনেমার মাধ্যমে থেকে যায় পরবর্তী প্রজন্মে, তারা হয়তো ইন্সপায়ার্ড হবে, আমরা কেমন ছিলাম, কেমন কাপড় পরতাম। মাঝের কাজগুলোও কোনো রকম আসলে অবহেলা হয় নাই, সর্বোচ্চ চেষ্টা করেই কাজটা যত্ন করেই করেছি। তো দেন নানা কারণে সব তো আর একরকম হয় না। হ্যাঁ, তো দেন এইটা আমার জীবনের সবচেয়ে এই যাবৎকালের সবচেয়ে বড় অ্যারেঞ্জমেন্ট এবং সবচেয়ে বড় বাজেটের ছবি, এটুকুই বলতে পারি। তো সেলিম ভাই, অনেকদিন পর অনেক এটা নিয়ে আসলে অনেক কথা বলছি আমরা পাবলিক ডোমেইনে। কাজল রেখা, আপনিও বারবার বলেন আপনার ফাইন্যান্স ছবি অনেক দীর্ঘ একটা চর্চার ছবি। ছবিটা আমরা আশা করছি, প্রত্যাশা রাখছি যে 2024-এ রিলিজ পাবে। হ্যাঁ, আমিও তাই আশাবাদী। যত তাড়াতাড়ি সম্ভব, 24-এর তাড়াতাড়ি সম্ভব আমি রিলিজ করতে চাই। কিছু প্রসিডিওর আছে, ওগুলো আমরা শেষ করে খুব দ্রুত দর্শকের সামনে আনতে চাই। আচ্ছা আচ্ছা। আপনার বিভিন্ন ছবির নায়িকা বা আপনার প্রেমিকা সুলভ নায়িকারা বলেন যে মন পুরার পরে সবচেয়ে যত্ন নিয়ে নাকি কাজল রেখা আপনি বানাইছেন। মাঝখানে কিছু কাজ করেছেন, সেগুলো আপনার প্রফেশনাল কাজ, বাট সেই একদম আর্টিস্টদের তুলির একটু একটু করে মুছে আবার গড়া, সেই রকম কাজ নাকি কাজল রেখা? এটা মাঝের কাজগুলোও কোনো রকম আসলে অবহেলা হয় নাই, সর্বোচ্চ চেষ্টা করেই কাজটা যত্ন করেই করেছি। তো দেন নানা কারণে সব তো আর একরকম হয় না। হ্যাঁ, তো দেন এইটা আমার জীবনের সবচেয়ে এই যাবৎকালের সবচেয়ে বড় অ্যারেঞ্জমেন্ট এবং সবচেয়ে বড় বাজেটের ছবি, এটুকু আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় অ্যারেঞ্জমেন্ট, সবচেয়ে বড় বাজেট, এই দুটো যে শব্দ বললেন, একজন নির্মাতার ক্ষেত্রে এটা একটা বড় চাপ কিনা এই দুটো শব্দ? বা না, এটা তো যদি অ্যারেঞ্জমেন্টটা বড় একটা বাজেট, ঠিকঠাক বাজেটটা পাওয়া যায়, ঠিক অ্যারেঞ্জমেন্টটা আমরা করতে পারি। আচ্ছা, সেটাতে ছবিটার উপকার হয় আর কি। এটা সরকারি অনুদানের ছবি? হ্যাঁ, সরকারি অনুদানের ছবি। এবং বলা হয় যে সরকারি অনুদান নির্ভর ছবি দর্শকদের আগ্রহের জায়গায় খুব কম থাকে অনেক নির্মাতার ক্ষেত্রে, অধিকাংশ নির্মাতার ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হতে পারে। এটা ব্যাখ্যা কিভাবে দেন আপনি? এই অবহেলা করে অনেকে। আমি এটা নিয়ে আসলে কথা না বলা আমার জন্য, কারণ এটা কথা বলবে যারা ক্রিটিক, যারা অ্যানালাইসিস করবে, কেন দেখে না। বিং এ মেকার আমি তো এটা আসলে অ্যানালাইজ করতে পারি। কলিগদের কথা বলছি। হ্যাঁ, অধিকাংশ কলিগরা কি একটা পর্যায়ে যায়, আচ্ছা ঠিক আছে একটু আয়েসি টাকাটা পেলাম? আমার ক্ষেত্রে উল্টো জিনিসটা, যে আমি তো প্রায় 12-13 বছর ধরে কাজল রেখা বানানোর চেষ্টা করছি। দু একবার অ্যাটেম্প নিয়েছিলাম যে করব, কিন্তু চূড়ান্ত বিচারে হয়নি। এবং 19-20 সালে আমি ইয়েতে জমা দিই, অনুদানে জমা দিই, এবং সরকার আমাকে একটা গ্র্যান্ট দেয়, অনুদান দেয়। এবং এটা আমার জন্য সবচেয়ে বড় সাহস, যে আমার কিছু টাকা আছে, মানে সরকার যে টাকা দিয়েছে ওটা তো আমাকে দিয়েছে, দেন এইটা প্রডিউস করার জন্য আমার কিছু অর্থ, আমার এটা একটা সাহস হয়েছে। তারপরে আমি আমার কো প্রডিউসার অ্যারেঞ্জ করেছি, দেন আমরা ছবিটা শেষ করতে পেরেছি। আচ্ছা আচ্ছা। এটাও শোনা যায় যে ছবিটা অনেকবার আপনি কাস্টিং চেঞ্জ করেছেন। যখন আগে করার সে আমি 2013 সালে যখন অ্যাটেম্প করেছি, তখনকার কাস্টিংটা একরকম ছিল। আচ্ছা আচ্ছা, তো যখন এটা আমি 2022-এ এসে করতে, বা 21-22-এ করবো, দেন কাস্টিং চেঞ্জ হবে। আগের কাস্টিং যারা ছিল তারা তো আর এখন এই ছবির জন্য উপযুক্ত না। কিন্তু ধরেন 12-13 বছরে তো আমি জানি না, আমি তো আসলে নির্মাণে এত বুদ্ধা না, কিন্তু ক্যামেরার টেকনিক্যাল পার্ট চেঞ্জ হয়।
হ্যাঁ, কালার গ্রেডিং এর বিষয় আসে অনেক কিছু চেঞ্জ হয়। এগুলো কিভাবে মানে খাপ খাইয়েছেন, বা নাকি মাঝখানের ফুটেজগুলো না আগে তো শুট করিনি, আগে তো কখনো শুট হয়নি? না না, এইটাই প্রক্রিয়ার ভিতরেই ছিলেন। হ্যাঁ, এটা করবো, অ্যাটেম্প নিলাম, একটু প্রেপ শুরু করলাম, তারপর বন্ধ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আগের কোনো কিছু নাই একদমই। না না, এই আমরা এরকম রাশ নাই একদম। না না, আমরা শুটই তো করি না। রাইট রাইট। ছবির গল্প, প্লট এবং এই ধারার ছবি আপনি, আমি বলছিলাম যে এটা প্রথম কিনা, তো রূপবানের পরে যদি এটা একটা পিরিয়ড, বিশাল পিরিয়ড, মানে পিরিয়ডিক্যাল মুভি। এইটা ময়মনসিংহ গীতিকা হচ্ছে যে বেসিক্যালি চন্দ্রকুমার দে, উনি হচ্ছেন নেত্রকোনার লোক। আচ্ছা। হ্যাঁ, তো উনি ছিলেন একজন মুদি দোকানে 1 টাকা বেতনে চাকরি করতেন, নিজে কবি ছিলেন, একটু কুলীন ধরনের কবিতা লেখার চেষ্টা করতেন। আচ্ছা, আর ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো, এগুলো হচ্ছে সাধারণের, জনসাধারণের, ওদের আশা আকাঙ্ক্ষা, ওদের এন্টারটেনমেন্ট। তো দেন উনি প্রথম চন্দ্রাবতী নিয়ে একটা ময়মনসিংহ একটা লোকাল পত্রিকায় ফিচার লেখেন। আচ্ছা, কবি চন্দ্রাবতীকে নিয়ে। এইটা দীনেশচন্দ্র সেনের চোখে পড়ে কলকাতায়। দেন উনি খুঁজতে শুরু করলেন কে এই চন্দ্রকুমার দে। ততদিন ওনার ওই চাকরি চলে গেছে, উনি একটু মানে খুব অসুবিধার মধ্যে ছিলেন। তারপরে ওনার তহসিলদারের চাকরি হয় 2 টাকায়। উনি যখন তহসিলদারের চাকরিটা পান, তখন জনসাধারণের সাথে ওনার ইন্টারাকশন বেড়ে যায়, মেলামেশা বেড়ে যায়। তখন উনি তারপরে উনি দস্যু কেনা নামের পালা নামে একটার সারাংশ ওই পত্রিকা আবার ছাপান। দেন আবার দীনেশচন্দ্র সেন ওটা দেখে, দেন তাকে খুঁজে তাকে কলকাতা পাঠানো হয়, এবং তাকে বলে যে এইটা, উনি ওনার কবিতা নিয়েই হাজির হলো, বলে না আমি এটা না, এই যে অমূল্য সম্পদ তুমি কোত্থেকে খুঁজে পাইছো, এইটা আমার চাই। তারপরে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়, সম্ভবত আশুতোষ বন্দ্যোপাধ্যায়ই তো, আর চট্টোপাধ্যায়, মানে আশুতোষ, স্যার আশুতোষ যিনি, ওনার কাছে উনি একটা গ্র্যান্ড দেয় এটা সংগ্রহের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা গ্র্যান্ড মঞ্জুর করে, সাথে কবি জসিমউদ্দিনকে দিয়ে দেয়। ঠিক আছে, দেন চন্দ্রকুমার দে, কবি জসিমউদ্দিন, এনারা মিলে 21টা পালা সংগ্রহ করতে পারে। 21টা পালা, তার মধ্যে একটা হচ্ছে কাজল রেখা, একমাত্র রূপকথা, এবং প্রথম 10টা ছাপা হয় 1923 সালে। এবং এই 2023 এই ইয়ের ময়মনসিংহ গীতিকার ছাপার 100 বছর পূর্তি। পাশাপাশি এটা প্রায় 21টা ভাষা বা 23টা ভাষায় অনুদিত হয়, এবং সারা পৃথিবীর লোকেরা এই আমার বাংলার, আমার পূর্ব বাংলার অপূর্ব যে সম্পদ, সাহিত্যের যে নতুন একদম গণমানুষের সাহিত্য যে এত অ্যাপ্রিসিয়েটেড হয়, দ্যাটস ওয়াই এটা এই প্রজন্ম হয়তো আমরা ওভাবে জানি না, কারণ কাজল রেখা নিয়ে অনেক কিছু হয়েছে, প্রচুর একটা সিনেমা হয়েছে, তারপরে সিরিয়াল, নাটক, বহু কিছু, পালা, যাত্রা, ভবিষ্যতে আরও হবে। কিন্তু 2023 সালে এখন তো এটা পড়তে পারলে হয়তো ভালো, কিন্তু এখন তো পাঠোভ্যাস নাই, তাই না? তো দেন এই সম্পদ আসলে অনেক বেশি যদি সিনেমার মাধ্যমে থেকে যায়, পরবর্তী প্রজন্মে তারা হয়তো ইন্সপায়ার্ড হবে, আমরা কেমন ছিলাম, কেমন কাপড় পরতাম, আমাদের স্থাপত্য রীতি কেমন ছিল, মানুষে মানুষে আমাদের সম্পর্ক কেমন ছিল, মানে একেবারে আমাদের প্রাচীন মিথগুলা নিয়ে আপনি কাজ করেছেন। তো এই জায়গা থেকে ধরেন অন্যান্য কাজের চাইতে এটার যে একটা গবেষণার বিষয়, এইটা কতটা কঠিন? মানে আমরা শুনেই মনে হচ্ছে যে একটা বিশাল মানে অ্যানালিটিক কাজ। এটা একটু কঠিন বটেই, কারণ যে আসলে এর পিছনে লেগে থাকার ব্যাপার ছিল। যেমন আমরা ধরি যে আর্কিটেকচার কেমন ছিল, বাড়িঘর কেমন ছিল। এখন 400 বছর আগে আকবর বাদশাহ যখন দিল্লি শাসন করে, সেই সময়কার যদি কাহিনী আমরা ধরি, হ্যাঁ, তাইলে তখন পূর্ব বাংলা ছিল জান্নাতুল বেলাত, মানে পৃথিবীর স্বর্গ। কারণ আমাদের জিডিপি, এই বাংলার যে বেঙ্গলের জিডিপি তখন তৎকালীন ফ্রান্স থেকে বেশি, তৎকালীন ইংল্যান্ড থেকে বেশি। হ্যাঁ, হোল ভারতবর্ষ তখন 75 ট্রিলিয়ন হচ্ছে জিডিপি 1990 সালের ডলার হিসেবে। তো আমরা কত সমৃদ্ধশালী জাতি ছিলাম, আমরা সমুদ্র পথে বাণিজ্য করতাম। ঠিক আছে, এগুলো আসলে এই উপাখ্যানে, এই রূপকথায় উঠে আসছে। আচ্ছা আচ্ছা।
যেমন ধরেন মহেঞ্জোদারো করার পর ঋতিকা একটা কথা আমার খুব ইন্টারভিউতে একটা খুব ভালো লেগেছিল, যে এই ধরনের পিরিয়ডিক্যাল মুভিতে করলে আসলে অন্য সব জায়গা থেকে অ্যাবসেন্ট হয়ে যেতে হয়, মানে একটা আচ্ছন্নতা থাকে। নির্মাতা হিসেবে আপনারও নিশ্চয়ই এক ধরনের ইলিউশন। ওটা আমি ঠিক বলতে পারবো না আমি কেমন ছিলাম, মানে কারণ এটা হয়তো পরে গিয়ে বলতে পারবো, কারণ এখনো তো প্রক্রিয়াটার ভিতরেই আছেন, তো একটু দূরে গিয়ে হয়তো দেখতে হবে যে আমি কেমন আচরণ করেছিলাম এই সময়। কিন্তু ধরেন দর্শক রুচি বা দর্শকের যে চোখের অভ্যেসটা 2024-এ আমরা কথা বলছি যেটা রয়েছে, তাতে কাজল রেখার অবস্থানটা একটা নতুন স্বাদ দেবে, সেই কারণেই আপনি এই দারুণ একটা এক্সপেরিমেন্ট সামনে তুলে ধরছেন, যেটা মনপুরার সময় হয়েছিল। কারণ তার আগের যে ফ্যান্টাসি হুটপাট ছবিগুলোর সাথে মনপুরা কখনো মেলানো না, কিন্তু ম্যাসিভ হিট হয়েছে। আপনি কি একটা স্রোতের বিপরীতে জিনিস নিয়ে? এটা আমি ভাবি নাই স্রোতের বিপরীতে কি স্রোতের পক্ষে। আমি আসলে দর্শকের জন্য আমার ছবিটা বানাতে চেয়েছি। আচ্ছা, মানে আমি যা ফিল করি, আমি যা দর্শক বিনোদিত হবে, কারণ কাজল রেখা পালা যেটা, এটা আপামর জনসাধারণের বিনোদনের পালা। আমাদের এই পূর্ব বাংলার যে গীতিকা, এটার গল্প বলার একটা নিজস্ব ধরন আছে, নিজস্ব, যে ছোট ছোট টুইস্ট, খুব সহজ সরল ভঙ্গি। আচ্ছা, ঠিক আছে, আমাদের তো পলি আর বালি মিলায়ে আমরা আসলে এই ডেল্টার লোক বা ভ্যালি লোক যারা আছে, তো সব মিলায়ে আমাদের মনোজাগতিক সরলতাই আসলে এর মধ্যে আমরা দেখতে পাই। যাক, তো আপনার মূল কাস্টিং এর ব্যাপারে প্রথম পরিমণি ছিল না? প্রথম পরিমণি ছিল না, অগ্নিলা ছিল। অগ্নিলা ইকবাল ছিল যখন প্রথমবার আমি করতে যাই কাজল রেখা চরিত্রে। রাইট। সো এবারের নতুন একজনকে আমরা পাচ্ছি। এবারে নতুন ছোট কাজল রেখা আছে সাদিয়া আয়মান, জি, আর বড় কাজল রেখা হচ্ছে মন্দিরা চক্রবর্তী। ওটা ডেবু ফিল্ম, মন্দিরা ডেবু ফিল্ম। বাট ও আসলে অন্য অনেক কাজে। তো আপনি সাদিয়াকে ছেড়ে দিলেন কেন? আমি এটা সাদিয়াকে প্রশ্ন করেছি আপনার কাছে, জানতে চাই যে এত বড় একটা কাজ। না, সাদিয়া করেছে তো। না, করেছে, আমি বলছি যে এই ছবিটার পরে তুই কর সবকিছু, মানে থাকে না যে আমি আমি লঞ্চ করছি। না, অবশ্যই আপনি লঞ্চ করছেন। হ্যাঁ, লঞ্চ করছি, কিন্তু এটা আসলে আমাদের ওর তো প্রফেশন এটা। হ্যাঁ, ঠিক আছে, অ্যাক্টিং ওর প্রফেশন। আপনি তো পলিমাটিটা খুঁজে পাইছিলেন, তাই না? মানে আপনার দৃষ্টিকোণ থেকে, যেমন শেফ সেন বলছে না, আমি সেলিমের সাথে আলাপ করে তারপরে কাস্টিংটা, মানে শেফ সেনের কাজেই বোধহয় প্রথম দিকে বোধহয় সাদিয়া কাজ করে বা না, আমি জানি না। সাদিয়াকে আমার কাস্টিং ডিরেক্টরও খুঁজে নিয়ে আসছে। তারপরে আমরা তো তখন কাস্টিং প্রসেসের মধ্যে ছিলাম, অনেককেই দেখতেছিলাম। তো ওকে দেখার পর আর ওর যে ফিচার, তার সাথে আমার বড় কাজল রেখার এক ধরনের মিল দরকার ফিচারের। দ্যাটস ওয়াই ও খুবই চটপটে, ভালো একটি অ্যাক্টিংটা, ও আসলে কথা বললেই বোঝা যায় যে ওর অভিনয়টা কেমন হবে। তো দেন সেই জন্যই ওর কাস্টিংটা করা। আচ্ছা আচ্ছা। আর বড় কাজল রেখা ওইটাও আসলে আমরা ওকে কাস্ট করেছি প্রায় কাজ শুরুর আরও 1-1.5 বছর আগে। যে ওইটা হচ্ছে যে আমরা একটা প্যান্ডামিকের সময় ইউনিসেফের একটা কাজ করতে গেছিলাম। আচ্ছা, যে হাত ধোয়া থাকে না, যে কি করোনাই তো বলছি, করোনায় কি প্রিকশন নিতে হয়, এরকম একটা 4 পর্বের একটা ছবি করতে গেলাম। তখন ও নাচের মেয়ে, বেসিক্যালি টুকটাক অভিনয় করছে। আচ্ছা, তো ওকে আর ইয়াস রোহান দুইজনকে আমি কাজ করেছিলাম ওই সময় ওটাতে। তো আমার যে লাইন প্রডিউসার ছিল, ও সেটের মধ্যেই ওকে কাজল রেখা বলে ডাকছে। আচ্ছা আচ্ছা। তো ও জানতো, কাজল রেখার স্টোরিটা জানতো, গল্পটা জানতো। তো দ্যাটস ওয়াই আমি তখন নজর করে দেখলাম যে ও তো খারাপ ডাকছে না। আচ্ছা, তারপরে ওর সাথে আমার কথা হলো এবং আমরা প্রায় বছর ব্যাপী ওকে আসলে একটু একটু করে গ্রুমিং করা হলো। দেন আমরা কাস্টিংটা ফাইনাল করি।